শ্রোতা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য রিডার্স ভিউ, সঙ্গে আছি আমি তানজিল শাহরিয়ার। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূচিপত্র থেকে প্রকাশিত মারুফ কামাল খানের লেখা রাজনীতির ষড়যন্ত্র। মূলত বাংলাদেশের রাজনীতি নিয়ে এই বইটা লেখা হয়েছে। একটু করে মারুফ কামাল খানের একটু পরিচিতি বলতে চাই। প্রথিত যশাহী সাংবাদিক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন। সুতরাং তিনি আসলে খুব কাছ থেকে খালেদা জিয়া, বিএনপির রাজনীতির অনেক কিছুই দেখেছেন এবং তার ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতাগুলো রয়েছে, সাংবাদিকতার সুবাদে বিভিন্নভাবে তিনি রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছেন এবং নানান ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। সেই ঘটনাগুলোই মূলত এই রাজনীতির ষড়যন্ত্রের বইটাতে তিনি লিপিবদ্ধ করেছেন। বইটার প্রথম অধ্যায় যেটা শুরু হয় সেটা হচ্ছে খালেদা জিয়ার বিবৃতি, এবং সেটা ছিল 111 নামে যেটা খ্যাত, সেই ফখরুদ্দিন মইনুদ্দিন সরকারের আমলে। সেই সময় শেখ হাসিনাকে খুব ন্যাক্কারজনকভাবে গ্রেপ্তার করা হয় এবং সেটি নিয়ে কেউই আসলে কোনো কিছু বলছিলেন না। তবে বেগম খালেদা জিয়া তিনি মারুফ কামাল খানকে ফোন করে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার জন্য বলেন এবং কী লেখা হবে সেটা তিনি বলে দেন। এমনকি এটাও বলেন যে প্রেস বিজ্ঞপ্তিতে যেন লেখা হয় যে তিনি শেখ হাসিনার মুক্তি দাবি করছেন। এটা শুনে মারুফ কামাল খান কিছুটা বিব্রত হন এবং বলতে গেলে কিছুটা ভড়কেও যান যে এরকম রাইভাল বা চিরপ্রতিদ্বন্দ্বী একটা রাজনৈতিক দল এবং শেখ হাসিনার চরিত্রটা আমরা অনেকেই জানি, এখন আরও ভালো করে জানি। সেই সময় তো মারুফ কামাল খান যখন এটা নিয়ে খুব একটা কিছু বলছিলেন না, তখন বেগম খালেদা জিয়া আবার বলেন, যাই হোক উনি আমাদের বিরোধী দলীয় নেত্রী, আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমানের কন্যা এবং তার দাবিতে আমরা তার মুক্তির দাবিতে আমরা করতেই পারি। তো এইভাবে পরে সেই প্রেস বিজ্ঞপ্তিটি দেওয়া হয় এবং প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পরে যেটা হয় যে সেই সময় আওয়ামী লীগের যিনি ডাকসাইটের নেতা ছিলেন এবং পরবর্তী রাষ্ট্রপতি হন জিল্লুর রহমান, তিনি বেগম খালেদা জিয়ার প্রশংসা করেন এবং তিনি বলেন তিনি আসলে মহান নেত্রী এবং তিনি সত্যিকার অর্থে একটি রাজনৈতিক উদারতা দেখিয়েছেন এই বিবৃতি প্রদানের মাধ্যমে। এই বিবৃতি প্রদানের পরে যেটা হয় যে সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেটি মারুফ কামাল খানের গতিবিধি উপর নজর রাখতে শুরু করে এবং তাকে নিয়ে আটক রাখার ঘটনাও ঘটে। যাই হোক, এই ছিল এই প্রথম অধ্যায়ের ঘটনা এবং এটা নিয়ে বেশ চাপানোতর হয়। তবে বেগম খালেদা জিয়া বলেছিলেন যে বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, এখানে অনেক কষ্ট করে রাষ্ট্র চালাতে হয়, আমরা অনেক কষ্ট অনেক সীমাবদ্ধতার মধ্যে রাজনীতি করি, তো আমাদের রাজনীতির মধ্যে এই বিভাজনটা যেন না থাকে। তবে হাস্যকর হলেও সত্যি যে যখন ফখরুদ্দিন মইনুদ্দিন ক্ষমতা গ্রহণ করেন তখন কিন্তু শেখ হাসিনা বলেছিলেন যে এই সরকারটা আসলে আওয়ামী লীগের আন্দোলনের ফসল, কিন্তু সেই সরকারই প্রথম তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তিনি বিদেশেও চলে যাওয়ার মনস্থির করেছিলেন। তবে খালেদা জিয়া বিদেশে না গিয়ে দেশের থেকে এবং গ্রেপ্তার হওয়ার কারণে তিনি কিন্তু পরবর্তীতে আবার দেশে ফিরে আসেন। যাই হোক, এটাই ছিল এই অধ্যায়ের আলোচ্য বিষয়। এরপর যেটা হচ্ছে যে আমরা দেখতে পাই মারুফ কামাল খান ধীরে ধীরে আরও বিভিন্ন বিষয়ে তিনি আলোকপাত করেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা নিকট অতীতে খুব ভালো করে জানি প্রথম আলো এবং ডেইলি স্টার নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে এবং তাদের যে ভূমিকা যেটা ছিল ফেসিবাদের আমলে সেটি নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া। সেই সময় যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় জোট জামাত সরকার ঐক্যজোট এবং তারা যখন সরকার ছিল, তাদের নিয়েও নানা ধরনের অপপ্রচার এবং ভুয়া তথ্য সম্বলিত বিভিন্ন রকমের সংবাদ পরিবেশন করতে প্রথম আলো এবং ডেইলি স্টার। তো মারুফ কামাল খান তখন কিন্তু প্রেস সচিব ছিলেন বেগম খালেদা জিয়া। তো তিনি দেখতে পেতেন যে লতিফুর রহমান, যিনি হচ্ছেন ট্রান্সকম যে গ্রুপ সেটার কর্ণধার, তিনি বেগম খালেদা জিয়ার আত্মীয় হন এবং তিনি প্রায়ই বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে যেতেন এবং কি বিদেশ সফরেও তাকে নিয়ে গেছেন সেই সময়কার প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তো একসময় মারুফ কামাল খান বিষয়টা নিয়ে বেগম খালেদা জিয়াকে বলেন যে ওনাকে তো আপনি বলতে পারেন না, এতে দুটো পত্রিকা রয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার, তারা আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালায় এবং তারা নানা ধরনের অপতথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে। তখন বেগম খালেদা জিয়া বলেন যে উনি আমাদের আত্মীয় এবং সেটা আমি হয়তো বলতেই পারি, কিন্তু উনি তো পত্রিকার মালিক, পত্রিকা যারা চালায় যে মতি এবং মাহফুজ, সেটা আসলে বলতে হলে ওদেরকেই বলা দরকার। আমরা লতিফুর রহমানকে আসলে এখানে কেন বলবো, উনি তো এগুলো বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করেন না। তো এটা ছিল সত্যিকার অর্থেই অবশ্যই একজন নেত্রীর মহানুভবতা, যেটি মারুফ কামাল খান এই লেখা উদ্ধৃত করেছেন এবং পরবর্তীতে আসলে কোনো পদক্ষেপই আমরা দেখি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বা তার কোনো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে যে প্রথম আলো বা ডেইলি স্টার বিপক্ষে তারা কোনো বিবৃতি দিয়েছেন বা কোনো ধরনের অবস্থান নিয়েছেন। তো এটি প্রমাণিত হয় যে খালেদা জিয়ার এই অবস্থানটা আসলে দলীয় অবস্থান এবং তারা এই যে মত প্রকাশের স্বাধীনতা কিংবা যে এমনকি অপতথ্য বা অপপ্রচারের যে চর্চা করছিলেন সেটা নিয়ে আসলে তারা খুব একটা প্রতিবাদ মুখর বা খুব একটা কড়া প্রতিক্রিয়া জানান। এরপরে এই বই আমরা দেখতে পাই যে আরেকজন ব্যক্তির কথা চলে আসে, সেটা হচ্ছেন এইচ.টি. ইমাম, হোসেন তৌফিক ইমাম। তিনি আমলা ছিলেন, আমলা থেকে একসময় যে সরকারে সংযুক্ত হন, এমনকি বাকশালের সরকারে তিনি ছিলেন, পরবর্তীতে খন্দকার মুশতাকের আমলেও তিনি ছিলেন স্বৈরাচারী যে প্রথম বাংলাদেশের ইতিহাসে যে ঘৃণিত স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ, তার আমলেও ছিলেন। এইভাবে থাকতে থাকতে আসলে একসময় তিনি সর্বশেষ আমাদের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারেও তিনি ছিলেন এবং তিনি বেশ চাঁদ্রেল একজন আমলা ছিলেন। সেখান থেকে পরবর্তীতে তিনি আওয়ামী লীগের জায়গা করেন। মূলত আওয়ামী লীগের টেকনিশিয়ান বলা যায় তাকে। 2008-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আসলে তিনি টেকনিশিয়ানের ভূমিকা পালন করেন এবং আমলাদের বিশেষ করে যেটা বলা যায় যে প্রভাবিত করবার ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা রাখেন এবং আওয়ামী লীগের রাজনীতির যে যেটা বলা যায় যে কৌশল, সেটি অনেকটাই তিনি নির্ধারণ করেছেন। নির্বাচনী কৌশলটা আসলে এই হোসেন তৌফিক ইমামই নির্ধারণ করে দিয়েছিলেন এবং সেই তাকে আসলে কোনো গঞ্জনা কিংবা কোনো ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়নি, কারণ সেই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতেই তিনি পরলোক গমন করেন। এরপর আমরা পাই একটা খুব মজার বিষয়, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
ওসমানী, তার একটা কুকুর ছিল, দেশি কুকুর। সেই কুকুরের নাম তিনি রেখেছিলেন ফিল্ড মার্শাল। তো এটা নিয়ে অনেকেই কৌতুক করে, অনেকেই বলতেন যে এটার নাম ফিল্ড মার্শাল কেন রেখেছেন, বা এটার নাম ফিল্ড মার্শাল রাখলে কেমন যেন লাগে। এইভাবে নানা ধরনের কৌতুক তাকে করা হতো, বিদ্রুপ করা হতো। তো তিনি সেগুলো খুব একটা গায়ে মাখতেন না। এবং তিনি বলতেন আমার এই কুকুরটা আসলে ফিল্ড মার্শাল। মূলত তিনি ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করেই এই কুকুরটার নাম ফিল্ড মার্শাল রেখেছিলেন। পরবর্তীতে তিনি আরেকটা মাদি কুকুর নিয়ে আসেন, যেটার নাম রাখেন ইন্দিরা। তো সেটা নিয়ে অনেক ধরনের হাস্যরস হয় এবং অনেক ধরনের যেটা ব্যঙ্গ বিদ্রুপ করা হয় যে একটা কুকুরের নাম ফিল্ড মার্শাল, আরেকটা কুকুরের নাম ছিল ইন্দিরা। তো এই বই আমরা দেখেছি যে বঙ্গবীর উসমানীকে নিয়ে অনেক ধরনের আলোচনা এখানে করেছেন, সেটা আবার আসবো। তবে এই বইয়ে শুধু রাজনৈতিক আলাপই ছিল তা কিন্তু নয়, শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে অনেক আলাপ ছিল। মধ্যে একটা ছিল রফিক আজাদের বিষয়, সেটা সাপ্তাহিক বিচিত্রা তখন বেশ রমরমা কাটতে রয়েছে বাজারে। তো সেই বিচিত্রায় রফিক আজাদ একটা বিজ্ঞাপন দেন যে কোনো নারী যদি তাকে চুমু খায়, সেই নারীর নামে তিনি কবিতা উৎসর্গ করে একটা কবিতা রচনা করবেন। তো সেটা স্বাভাবিকভাবেই তো বাংলাদেশ একটা রক্ষণশীল মুসলিম দেশ, সেখানে খুব একটা সাড়া পাওয়ার কথা না। তবে মারুফ কামাল খান যেটা দেখেছেন, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া পদার্থবিজ্ঞানের ছাত্রী নাদিরা মজুমদার, তিনি বেশ ডাকসাইটে সুন্দরী ছিলেন। মারুফ কামাল খান অনেকবারই পদার্থবিজ্ঞানের সেই বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছিলেন নাদিরা মজুমদারকে এক নজর দেখার জন্য। তো কেউ যখন সাড়া দেয়নি, এই নাদিরা মজুমদারই একটা বেশ মজার কাণ্ড করে বসেন। তিনি হচ্ছে সেই বিচিত্রা অফিসে যান, বিচিত্রা অফিসে গিয়ে এবং তিনি হচ্ছে রফিক আজাদকে বলেন যে আপনি আমাকে চুমু খান এবং আমার নামে একটা কবিতা উৎসর্গ করেন। তখন রফিক আজাদ আসলে একটু ধানাই করতে থাকে, বলতে থাকে আসলে এইভাবে বলিনি, এটা জাস্ট আমি পরীক্ষা করার জন্য দেখেছি যে আসলে কারা সাড়া দেয় বা নারীরা বিষয়টা নিয়ে কীভাবে প্রতিক্রিয়া দেয়। তো নাদিরা মজুমদার তখন বলেন যে না, আপনি এগুলো বললে হবে না, চুমু দিতেই হবে এবং আপনি আমার নামে কবিতা উৎসর্গ করবেন। তবে যেটা হয় যে নাদিরার এই জেদের কারণে শেষ পর্যন্ত তিনি নাদিরার হাতে তার একটা চুমু খান এবং নাদিরাকে উৎসর্গ করে একটা কবিতাও তিনি লেখেন। তো এটা সেই সময় ঢাকায় বেশ সাড়া জাগিয়েছিল এবং রফিক আজাদ তো অবশ্যই একজন কীর্তিমান কবি। রফিক আজাদের এই বিষয়টা নিয়ে বেশ সাড়া জেগেছিল তখন ঢাকায়। একটা ব্যাপার ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল কিন্তু পাকিস্তান আমলে নিষিদ্ধ ছিল, তার মধ্যে একটা ছিল কমিউনিস্ট পার্টির রাজনীতি। তো কমিউনিস্ট পার্টির রাজনীতি তখন উন্মুক্ত হয় এবং সেই সময় অনেক রাজনৈতিক দল, সিপিবি নামে যারা পরিচিত, তারা ময়দানে আসে এবং তারা যেটা করে যে তারা বাংলাদেশের এই রাজনীতিতে আমেরিকা এবং চায়নার হস্তক্ষেপ যেটা রয়েছে সেটা নিয়ে বেশ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। এবং একসময় তারা যেটা করে যে মার্কিন তথ্য কেন্দ্র যেটা ইউসিস, ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সেন্টার, সেটা আক্রমণ করে বসে এবং এই আক্রমণ করার যে পরিকল্পনা তারা করে সেটা জেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন তাদের বিরুদ্ধে করা যেটা হয় যে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই মিছিলে গুলিও চালানো হয়। মতিউল এবং কাদির নামে খুব সম্ভবত দুজন মানুষ সেখানে নিহত হন এবং সেই নিহত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয় এবং সেই সময়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রেসিডেন্ট ছিলেন, দুঃখিত, ভিপি ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের সদস্য পদ ছিল সেটা ছেড়ে ফেলেন এবং সেই আন্দোলন যারা করেছিল এবং মার্কিন তথ্যকেন্দ্র যারা আক্রমণ করেছিল, সেই ছাত্র ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, সেই ছাত্র ইউনিয়ন তখন করতেন নুরুল ইসলাম নাহিদ, যিনি পরবর্তীতে আমেরিকার শিক্ষামন্ত্রী হন। মুজাহিদুল ইসলাম সেলিমকে নিয়ে খুব বেশি কিছু ব্যাখ্যা করার নেই। তিনিও আসলে গত এই যে ফেসিবাদের আমলে তিনিও ফেসিবাদের একজন বেশ দূষণ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। আওয়ামী লীগের রাজনীতিকে তিনি সর্বতোভাবেই বলা যায় সমর্থন করেছিলেন। তো একটা আইরনি হলো তখন তারা শেখ মুজিবের সেই আজীবন সদস্যপদ ছেড়ে ফেলেন। মতিয়া চৌধুরী তিনিও ছিলেন। মতিয়া চৌধুরী বলেন যে তিনি শেখ মুজিবের চামড়া খুলে তাদের ডুগডুগি বাজাবেন এবং এইভাবে আসলে তারা প্রতিবাদ মুখর হয়ে ওঠেন এবং একটা সময় গিয়ে যেটা হয় যে এই সিপিবি, তারপর হচ্ছে যে আওয়ামী লীগ, একসময় তারা কিন্তু একটা বন্ধন, একটা জোটের মধ্যে চলে আসে এবং চলে আসার পরবর্তীতে যেটা হয় যে তাদের দলটাকে ট্রয়কা হিসেবে ডাকা হয়। তিনটা দল একীভূত হয়, একীভূত হওয়ার পর তাকে ট্রয়কা নাম দেওয়া হয় এবং পরবর্তীতে এরই ধারাবাহিকতায় যেটা হয় যে বাকশাল প্রতিষ্ঠিত হয় এবং কমরেড খুব সুন্দর মলি সিংহ তিনি বলেছিলেন যে মৌলানা ভাসানীর বিরুদ্ধে বলেছিলেন যে মৌলানা ভাসানীর কে টুকরো করে করে ফেলে দেওয়া হবে, তার মাংস চায়নায় পাঠিয়ে দেওয়া হবে বা চীনে পাঠিয়ে দেওয়া হবে, এরকমটাও আসলে মৌলানা ভাসানীকে নিয়ে মনি সিংহ বলেছিলেন। তো পরবর্তীতে এই সবগুলো রাজনৈতিক দল আসলে একটা জায়গায় চলে আসে, এগুলোই আমরা বইয়ের মাধ্যমে পাই। আরেকটা মজার ব্যাপার ছিল, আমরা আমলাদিন নিয়ে তো অনেক কিছু বলি, তো এই বইয়ে একটা খুব মজার ঘটনা আছে। সেই সময় আতাউর রহমান খান ছিলেন চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী বলা যায় পূর্ব পাকিস্তান। তো তিনি অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার ফলে তিনি চিকিৎসাধীন ছিলেন। তো একজন আমলা ছিলেন, উনি প্রায় ওনাকে দেখতে আসতেন। তো আতাউর রহমান খান তখন বলতেন যে আপনি আমাকে প্রতিদিন কেন দেখতে আসেন, এখানে তো যারা দায়িত্বে থাকার কথা ডাক্তার, নার্স সবাই আছে। তো উনি তখন বলছেন না, নিজের মনের তাগিদ থেকেও তো আসি, নিজের একটা দায়িত্ব আছে, ভালোবাসা আছে, ভালোবাসার কারণে আসে। তো আতাউর রহমান খান সেটাকে সরলভাবে নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যখন মার্শাল ল জারি হয় তখন দেখা যায় যে তার আশেপাশে কেউ নেই, তিনি একদিন ডেকে কাউকে পাচ্ছিলেন না। তখন সেই আমলা তাকে ফোন করেন, বেশ রাতেই ফোন করেন এবং ফোন করার পর সেই আমলা বেশ রূঢ় ভাষায় তাকে বলেন এত রাতে কেন কল করেছেন। তো তিনি তখন বলে মার্শাল লকে জারি হয়েছে। তখন সেই আমরা উত্তর দেন যে আপনাদের মতো রাজনীতিবিদরা থাকলে মার্শাল ল তো জারি হবে, আপনার তো এটাই সিভিক সেন্সটাই নাই যে এত রাতে কাউকে ফোন করতে হয় না। তো এই যে একজন আমলা জাস্ট ক্ষমতা বদল হওয়ার কারণে
ভুল পাল্টে ফেললেন, এটাই কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। এটা সবসময় হয়ে আসছে। আমরা আপনাদের কথা কিন্তু বলি, যে সরকার যখনই আসে আমরা আসলে সেই সরকারের পক্ষে অবস্থানে, বিশেষত তাদের নিজস্ব স্বার্থের খাতিরেই তারা এই অবস্থানটা নিয়ে থাকে। জনসাধারণের সেবা কিংবা বান্ধব জনস্বার্থের পক্ষে তাদের অবস্থান নিতে খুব একটা দেখা যায় না। সেটা পূর্ব পাকিস্তান থাকতেও যেমন দেখা গেছে, এখন পরবর্তীতে 71 সালে বাংলাদেশ হওয়ার পরেও এখন পর্যন্ত আমাদের সেই অভিজ্ঞতা রয়েছে। এরপর রয়েছে আমরা আরেকজন মানুষের কথা এখানে পাই, তিনি হচ্ছেন সৈয়দ নাজিমউদ্দিন মালিক। তিনি আওয়ামী লীগ করতেন এবং বাকশাল যখন হয় তিনি বাকশালের পক্ষে ছিলেন। তবে বাকশালের পক্ষে থাকার জন্য মিজানুর রহমান, ইকবাল সোবহান চৌধুরী, আলীনুর নামেও কিছু সাংবাদিক, তারা অন্যান্য সাংবাদিককে বেশ প্ররোচিত করছিলেন, প্রেশার দিচ্ছিলেন, চাপ দিচ্ছিলেন আর কি। তখন এটা নিয়ে আবার মানিক বেশ প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। তিনি বলেন না, এইভাবে কাউকে চাপ দেওয়া যাবে না, এভাবে চাপ দিয়ে কাউকে বাকশালে নিয়ে আসতে হবে না। আমি এসেছি, আমার ভালো লেগেছে, অন্যরা কারো ভালো লাগলে আসবে, না লাগলে আসবে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে কোনো চাপাচাপি করা যাবে না। তবে এই মিজানুর রহমান, ইকবাল সোবহান চৌধুরী, আলীনুর তাতে খুব একটা বেশি কর্ণপাত করেনি, তারা কিন্তু তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তো সেই বাকশাল প্রতিষ্ঠিত হয়ে যায়, সেটা তো অনেকেই জানেন। এবং বাকশাল প্রতিষ্ঠিত হওয়ার পর 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এবং এই নিহত হওয়ার পরে আমরা জানি সর্বশেষ যেটা সমকালের সম্পাদক ছিলেন গোলাম সারওয়ার, তিনি লিখেছিলেন যে অমানিসার অন্ধকার বিদীর্ণ করিয়া নতুন ভোরের আশার আলো, ইত্তেফাকে সেটা ছাপা হয়। তো সেই গোলাম সারওয়ার পরবর্তীতে হচ্ছে যে আবারও ইত্তেফাকে যুক্ত হন এবং তখন সেই শোকগাথা যেটা বলা যায় সেটা তিনি লেখেন। তো তার সঙ্গে প্রেস ক্লাবে দেখা হয়ে যায় সেই মানিকের। তো তখন দেশে আসলে আর আওয়ামী শাসন নেই, আওয়ামী লীগের রাজনীতিও নেই। তখনই মানিক বলেন যে গোলাম সারওয়ার, আপনি তো আপনার যে লেখা লিখেছেন সেটার কারণে হাট খোলা আর মতিঝিলে আজকে মনে হয় বুক সমান পানি বা মাথার উপর হাঁটু সমান পানি হয়ে গেছে। তো মূলত তাকে একটু বিদ্রুপ করে এটা বলা। তো এটা ছিল আসলে মানিকের একটা অবস্থান, যে সাংবাদিকরা কীভাবে নিজের অবস্থানটা পরিবর্তন করে ফেলেন। তো এটা কিন্তু আমরা গত 15-16 বছর ধরে দেখেছি যে সাংবাদিকরা জনস্বার্থ কিংবা নৈতিকতা সব কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র একটা দলকে তারা সার্ভ করেছেন বা একটা দলের উদ্দেশ্য হাসিলের জন্য, স্বার্থ হাসিলের জন্য তারা কাজ করে গেছেন। এবং এখন অনেকেই কিন্তু এইটা পরিবর্তনের পর অনেকেই কিন্তু এখন ভুল পাল্টাচ্ছেন, এমনকি এমনটাও বলছেন যে তারা আসলে সেই দলের ফেসিস্ট আমলের সময় তারা আসলে ফেসিজমের পক্ষে ছিলেন না, বা নানা ধরনের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো আসলে এই সাংবাদিক এবং আমলা দুটোর মধ্যে কিন্তু বেশ ভালো একটা মিল রয়েছে, যে তারা ক্ষমতা পাল্টালে তাদের অবস্থানও পাল্টে যায় এবং তাদের ভুলগুলো পাল্টে যায়, তারা নতুন ভুল নিয়ে আবার আসলে ময়দানে হাজির হন। এটা কিন্তু আমরা এখানে পাই। আরেকটা খুব মজার ব্যাপার এখানে ছিল, সেটা হচ্ছে যে বাকশাল যখন প্রতিষ্ঠিত হয়, মুক্তিযুদ্ধের সর্বাধিক জেনারেল এম.এ. উসমানী, তিনি কিন্তু আওয়ামী লীগের সরকার ছিলেন, সংসদ সদস্য ছিলেন। তিনি প্রথমে সেটাতে আপত্তি জানান, পদত্যাগ করেন। তবে তার সেই পদত্যাগপত্র গৃহীত হয় না, তাকে শুধু মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে যখন বাকশাল প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তিনি বাকশালের বিরুদ্ধে বেশ কড়া একটা ভাষণ দেন এবং তিনি বলেন এদেশের মানুষ এরকম শোষিত হতে চায় না বা এরকম শাসন তারা মানবে না। ইয়াহিয়া খানকে মানেনি, আইয়ুব খানকে মানেনি। সো এটা যদি শেখ মুজিবুর রহমান করেন তো তিনি মুজিব খানে পরিণত হবেন, মুজিব খানকেও মানুষ বরদাস্ত করবে না। তো এবং সেই পদত্যাগপত্র করে তিনি একদম সংসদ সদস্য পদ থেকে তিনি ইস্তফা দিয়ে চলে আসেন। আর যে ছিল ব্যারিস্টার মইনুল হোসেন, অনেকে হয়তো জানবেন যে ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার পুত্র ব্যারিস্টার মইনুল হোসেন, তিনিও কিন্তু তখন আওয়ামী লীগের ছিলেন এবং আওয়ামী লীগের একটি সংসদীয় সভায় তিনিও বাকশালের বিরুদ্ধে কথা বলেন এবং বাকশাল না করার জন্য শেখ মুজিবুর রহমানকে আহ্বান জানান। তিনি সেই সময় আক্রান্ত হন। সর্দার আমজাদ হোসেন তাকে আক্রমণ করে হেনস্থা করেন এবং তার কাপড় চোপড় পাঞ্জাবি ছিল মূলত, সেই পাঞ্জাবিটা ছিঁড়ে ফেলেন। পরবর্তীতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেছনে গিয়ে আশ্রয় নেন এবং সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে তাকে গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয়। তো এই দুজন মানুষ কিন্তু বাকশালের বিপক্ষে কড়া অবস্থান নিয়েছিলেন, কিন্তু সেই সময় আওয়ামী লীগের যারা ছিলেন এবং বাকশালে যারা ছিলেন তারা তো ছিলেন, তার কেউ কিন্তু বিরুদ্ধে অবস্থান নেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাকশাল করে কিন্তু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকেই বিলুপ্ত করে দিয়েছিলেন, নিষিদ্ধ করে দিয়েছিলেন। তো বলা যায় যে শেখ মুজিবের হাতেই আসলে বাংলাদেশের প্রথমবার আওয়ামী লীগ বিলুপ্ত বা নিষিদ্ধের ঘটনাটি ঘটেছিল। যারা ইতিহাস নিয়ে আগ্রহী তারা কিন্তু এই তথ্যটা খুব আগ্রহের সঙ্গে জেনে নিতে পারেন, বা এই তথ্যটা তাদের জানা থাকা আশা করি ভালো হবে, যে কারা আওয়ামী লীগকে প্রথম নিষিদ্ধ বা বিলুপ্ত করেছিল বা কীভাবে আওয়ামী লীগ প্রথম নিষিদ্ধ বা বিলুপ্ত হয়েছিল। এরপর হচ্ছে যে সিপাহী জনতার বিপ্লব হয়। সিপাহী জনতার বিপ্লবের পরে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমান যখন সংসদে থাকেন তখন আরেকটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা পরিবর্তন করার প্রস্তাব আসে। কাদের কাছ থেকে প্রস্তাব আসে? জামায়াতে ইসলামীর কাছ থেকে। জামায়াতে ইসলামী তখন হচ্ছে যে জামায়াতে ইসলামী নাম নিয়ে বাংলাদেশের রাজনীতি করার অনুমোদন তারা তখনও পায়নি। তো তাদের দলের নাম ছিল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আইডিএল। তো আইডিএল এর নেতা সংসদ সদস্য মাওলানা আব্দুর রহিম সংসদে এই প্রস্তাবটা তুলেছিলেন যে জাতীয় সঙ্গীত এবং যেটা হচ্ছে জাতীয় পতাকা, এগুলো বদলানো দরকার। তো মেজর জিয়াউর রহমান তখন আসলে এটাতে খুব একটা কর্ণপাত করেন এবং পরবর্তীতে তিনি প্রতিক্রিয়া জানান যে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা এগুলো নিয়ে খুবই গুরুতর বিষয়, এগুলো নিয়ে এখনই কথা বলার কিছু নেই এবং হুট করে এগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তো আমরা এটাও কিন্তু ইতিহাসের একটা বেশ গুরুত্বপূর্ণ ঘটনা জানতে পারি, যে আমরা সাম্প্রতিক সময় দেখেছি বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর অনেকেই বলেছেন জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা নিয়ে কথা হয়নি, তবে জাতীয় সঙ্গীত বদলানোর নিয়ে তো এটা নিয়ে অনেক আগেও কথা হয়েছিল। তো এটা কিন্তু আমরা জানলাম যে কারা প্রস্তাব তুলেছিল। এটাও নিশ্চয়ই জানলেন যে জামাত ইসলাম একসময় ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে পরিচিত ছিল।
তো এরপর আমরা দেখি যে একটু রাজনীতির বাইরে আবারও চলে যান, সেটা হচ্ছে যে ফয়েজ আহমেদ নামের একজন কবি ছিলেন, তিনি নির্বাচনে দাঁড়াবেন লেখক ইউনিয়নের, খুব সম্ভবত লেখক ইউনিয়নের নির্বাচনে দাঁড়াবেন। তো মারুফ কামাল এবং তার একজন বন্ধু গিয়ে আহমদ ছফাকে প্রস্তাব দেন যে তিনি যেন নির্বাচনে দাঁড়ান, তাহলে ফয়েজ ভাইকে হারানো সম্ভব হবে। আহমদ ছফা সাধারণত যেটা হয় যে খুব বেশি কথা বলতে ভালোবাসেন, গল্প করতে ভালোবাসেন, তিনি গল্প চলে তাদেরকে বলে ঠিক আছে তোমরা যখন বলছো ফয়েজ ভাইয়ের বিরুদ্ধে আমি তো সবচেয়ে যোগ্য প্রার্থী, আমি দাঁড়াবো। কিন্তু পরবর্তীতে যেটা হয়, ফয়েজ আহমেদ একটু চালাকি করে ফয়েজ আহমেদের যে প্রার্থীটা সেটার প্রস্তাবকের যে ফর্ম ছিল সেখানে হচ্ছে আহমদ ছফার সাইনটা উনি নিয়ে নেন। পরবর্তীতে যখন মারুফ কামাল খান এবং তার বন্ধু আহমদ ছফার কাছে জানতো, তিনি বলেন আমি তো ওটাতে স্বাক্ষর করে দিয়েছি, আমি তো জানতাম না, কারণ প্রস্তাবক হলে আর প্রার্থী হওয়া যায় না, থাকুক আমি আর নির্বাচন করে কি হবে, ফয়েজ ভাই যুগলোক ফয়েজ ভাই নির্বাচন করুক, নির্বাচন নিয়ে তো আর আমার কোনো আগ্রহ নেই। এভাবে আসলে এই ঘটনাটার সমাপ্তি এবং মারুফ কামাল খান লেখনীতে বোঝাই যায় যে বেশ মনক্ষুণ্ণ হয়েছিলেন আহমদ ছফার এরকম খেয়ালি আচরণ থেকে। একজন মানুষ নিয়ে বেশ কিছু লেখা লিখেছেন মারুফ কামাল খান, রয়েছেন বি চৌধুরী, বদরুদ্দোজা চৌধুরী, নামী চিকিৎসক ছিলেন, সেখান থেকে জিয়াউর রহমান তাকে রাজনীতি নিয়ে আসেন এবং জিয়াউর রহমান যেদিন শহীদ হন তিনি কিন্তু পাশের কামরাতেই ছিলেন। তো বি চৌধুরী পরবর্তীতে ধীরে ধীরে বিএনপিতে শক্ত অবস্থান নিয়ে দেন এবং একসময় বিএনপির সংসদীয় উপনেতাতে পরিণত হন, পরবর্তীতে রাষ্ট্রপতি হন। কিন্তু তিনি খুব প্রচার মাধ্যমে বা প্রচারের কেন্দ্রবিন্দুতে থাকার একজন আগ্রহী মানুষ ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পর দেখা গেল যে তার কার্যক্রম সীমিত হয়ে পড়েছে এবং নানাভাবে তিনি প্রচারের আলোর বাইরে চলে যাচ্ছেন। তো সেই কারণে তিনি প্রচারের আলোয় আসতে চাইলেন এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার কারণে পরবর্তীতে তার যে সংসদীয় আসন সেখানে নিজের ছেলেকে নমিনেশন দেওয়ার জন্য বিএনপির সঙ্গে আলাপ আলোচনা করেন। এভাবে একসময় গিয়ে নানান কারণে তার সঙ্গে বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের একটা দূরত্ব সৃষ্টি হলো। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করতে যাননি, তখন এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা ছিল এবং একসময় তাকে পদত্যাগ করতে হয়। পরবর্তীতে তিনি বিকল্পধারার নাম দিয়ে একটা রাজনৈতিক দল করেন, তবে মূলধারা রাজনীতিতে ফিরে আসতে পারেননি, বিএনপিতেও ফিরে আসতে পারেননি এবং একটা সময় গিয়ে আসলে তিনি বিএনপি থেকে ছিটকেই পড়েন বলা যায় এবং শেষ পর্যন্ত তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এই জায়গায় আসলে মারুফ কামাল খান বি চৌধুরীর বিষয়ে অনেক কিছু বলেছেন, অনেক কথাই তিনি এখানে তুলে এনেছেন। সেটা নিয়ে আসলে আগ্রহী যারা রয়েছেন, রাজনীতির পালাবদল এবং রাজনৈতিক দূরদর্শিতা কিংবা রাজনৈতিক পরিপক্কতার অভাব হলে কি হতে পারে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদের ভাগ্যে বা জীবনে, বি চৌধুরী তার একটা উদাহরণ হয়ে থাকবেন এবং এই বইতে যতটুকুই লিখেছেন মারুফ কামাল খান, এটি পড়লে আসলে অনেকেই সেটা বুঝতে পারবেন। একেবারে শেষের দিকে তিনি আর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে 1/11-এর সময় যখন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয় তখন কিন্তু বিএনপির বেশিরভাগ নেতাকর্মীরাই বিএনপি নির্বাচনে যাওয়ার পক্ষে ছিলেন না, তবে খালেদা জিয়া বলেছিলেন যে না, নির্বাচনে আমরা যাবো, আমরা জানি আমরা হেরে যাবো, আমাদের হারানোর জন্য সব পরিকল্পনা করা হয়েছে, কিন্তু আমরা নির্বাচনে এই কারণে যাবো, আমরা যদি নির্বাচনে না যাই আরও 2 বছরের জন্য হয়তো মার্শাল ল চলে আসবে এবং মার্শাল ল চলে আসলে তখন তো আমাদের নেতাকর্মীরা যে নিপীড়নের মধ্যে রয়েছে এটি এত লম্বা সময় ধরে সহ্য করা তাদের পক্ষে কঠিন হবে। অন্যদিকে আমির হোসেন আমুর নেতৃত্বে সংস্কারবাদী এক পক্ষ বেগম খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করেছিল এবং তারা বলেছিল যে আপনার নির্বাচনে যাবে না, আপনার নির্বাচনে না গেলে নির্বাচন হবে না এবং আমরা চাই যে শেখ হাসিনাকে আবারও পুলিশ বা প্রশাসন গ্রেপ্তার করুক এবং গ্রেপ্তার করে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করুক। অযোগ্য ঘোষণা করলে তখন নির্বাচন হলে তখন আপনার নির্বাচনে আসবেন, আমরাও নির্বাচনে আসবো, একটা নির্বাচনে আপনার ক্ষমতায় আসবেন, আমরাও বিরোধী দলে থাকতে হবে। খালেদা জিয়া সেই কথা কর্ণপাত করেননি, কারণ তিনি চান মার্শাল লটা আরও দীর্ঘায়িত হোক, নেতাকর্মীর উপর আরও নির্যাতনের খড়গ নেমে আসুক। তবে পরবর্তীতে যেটা হয় যে এই নির্বাচনের ফলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসটাই পুরোটাই বদলে যায় এবং বাংলাদেশের রাজনীতি আপনারা নিশ্চয়ই জানেন গত 15-16 বছর ধরে কী হয়েছে না হয়েছে। সেই নির্বাচনে না গেলে এবং যদি মার্শাল ল আরও 2 বছর থাকতো, সত্যিই যদি শেখ হাসিনাকে নির্বাচন অযোগ্য ঘোষণা করা হতো তখন কী হতো সেটা হয়তো এখন ভাববার বিষয়। তবে যেটি হয়নি সেটি নিয়ে লেখক খুব বেশি কিছু বলতে চাননি, আমিও বলতে চাই না। সুখপাঠ্য একটা বই, রাজনীতি নিয়ে যারা আগ্রহী রয়েছেন এবং রাজনীতির বিভিন্ন চরিত্র রয়েছে তাদের নিয়ে যাদের আগ্রহ হয়েছে তারা এই বইটা পড়তে পারেন এবং আমার কাছে মনে হয় লেখক ব্যক্তিগত স্মৃতি থেকে আসলে বেশিরভাগ কথা লিখেছেন, ফলে এখানে খুব বেশি রেফারেন্স বা সূত্রের অবতারণা করেননি। এক্ষেত্রে আবার একটা বিষয় খুব ভালো যে লেখাগুলো ঝরঝরে হয়েছে, পড়তে খুবই ভালো লাগে। আর সাধারণত নন ফিকশন বা এই জাতীয় ইতিহাস ভিত্তিক বা স্মৃতিচারণমূলক কথাগুলো পড়তে অনেক সময় খুব একটা স্বস্তি বোধ হয় না বা পড়তে আরাম পাওয়া যায় না। তবে মারুফ কামাল খানের এই বইটা সুখপাঠ্য এবং ঘটনাগুলোকে তিনি বেশ পর্যায়ক্রমে নিয়ে এসেছেন, যার ফলে পড়তেও খুব একটা বেগ পেতে হয় না। আশা করব বইটি আরও পাঠক সমাদৃত হবে এবং মারুফ কামাল খান যেহেতু প্রেস সচিব ছিলেন বেগম খালেদা জিয়ার, তার ঝুলিতে নিশ্চয়ই আরও অনেক গল্প রয়েছে। রাজনীতির সদরন্দরের মতো নিশ্চয়ই অন্য কোনো বই তিনি লিখবেন। আশা করি পাঠক, বিশেষ করে যারা রাজনীতির অভ্যন্তরের ঘটনাগুলি নিয়ে আগ্রহী থাকেন তারা মারুফ কামাল খানের কাছ থেকে আরও বই পাবেন এবং এরকম অনেক কিছু আমরা জানতে পারবো। আর তরুণদেরকে বিশেষ করে বলবো এরকম বইগুলো পাঠ করতে, তাহলে আমরা আসলে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক বিভিন্ন ঘটনা কীভাবে ঘটেছিল, এই ঘটনার প্রভাব বা ফলাফল কী হয়েছিল এগুলো সম্বন্ধে জানতে পারবো। তো আজকে এ পর্যন্তই। অবশ্যই দ্য রিডার্স ওয়ের সঙ্গে থাকুন আর বই পড়ুন। বই পড়ার দিন, বই মানুষের এক অসামান্য সঙ্গী, বইয়ের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।